এই নাও মহারাজ, তোমার জন্য জল নিয়ে আনলাম। জল পান করার সাথে সাথে ঋষি গভীরভাবে রঘুবীরের দিকে তাকালেন। তার চোখে মুখে স্পষ্টভাবে বিস্ময় ফুটে উঠল। ব্যাটা, সত্যিকার তুমি ওই পুকুর থেকে জল নিয়ে আনছো? হ্যাঁ মহারাজ, তুমি আমাকে বললে, আমি সেটা নিভালাম। আমি ভেবেছিলাম তুমি আমাকে জল আনতে পারবে না, কারণ আমি জানতাম ওই পুকুরে একটা ডাইনি থাকে। যখনই কোনো মানুষ বনে আসে, আমি সবসময় তাদের এভাবে পরীক্ষা করি। আমি প্রায়শই তাদের ডাইনির ভয়ে পালিয়ে যেতে দেখেছি, কিন্তু তুমি প্রথম ব্যক্তি যে ডাইনির ধাঁধা সমাধান করে আমাকে জল এনে দিয়েছিলে। এই কথা বলে ঋষি চোখ বন্ধ করে কিছু মন্ত্র উচ্চারণ করতে লাগলেন। তারপর রঙিন রশ্মিতে ঘেরা একটি সুন্দর হরিণ আবির্ভূত হল। তুমি আমাকে সাহায্য করেছ, তাই আমি তোমাকে এই উপহার দিতে চাই। ঋষি, আমি জেনেছি যে আপনি একজন অলৌকিক সাধু, কিন্তু এই হরিণটি দিয়ে আমি কি করব মহারাজ? ওকে তোমার বাড়িতে নিয়ে যাও এবং তোমার মেয়ের মতো বড় করো। আর মনে রেখো, এই হরিণ তোমার ভাগ্য বদলে দেবে। আমি জানি তুমি তোমার ভাগ্য নিয়ে সবচেয়ে বেশি চিন্তিত, অন্যথায় তোমার কোনো দোষ নেই। তুমি একজন পরিশ্রমী কামার, তোমার কোনো লোভ নেই এবং তুমি অন্যদেরও সাহায্যকারী। এই বলে ঋষি চলে গেলেন। রঘুবীর সাবধানে হরিণটিকে তুলে নিয়ে বাড়িতে নিয়ে এলেন। এর সৌন্দর্য এবং উজ্জ্বলতা দেখে রঘুবীরের হৃদয় নতুন আশায় ভরে উঠল এবং তিনি এটিকে রক্ষা করার এবং তার ভাগ্য পরিবর্তন করার প্রতিজ্ঞা করলেন। আমি চেষ্টা করব। তুমি এই হরিণটি কোথা থেকে পেলে? রঘুবীর রাধাকে পুরো ঘটনাটি বলল। আমরা ইতিমধ্যেই খাবার জোগাড় করতে হিমশিম খাচ্ছি। যদি আমাদের সাধুকে কিছু দিতে হতো তাহলে আমরা তাকে টাকা দিতাম। কেন তুমি এই হরিণটিকে ধরেছ? হ্যাঁ, এখন সাধু বাবা অবশ্যই কিছু সাবধানে চিন্তা করেছেন। তিনি আমাদের পরিস্থিতি সম্পর্কেও ভালোভাবে অবগত ছিলেন। ঠিক তখনই রতন সেখানে এলো। বাবা, এই হরিণটা সত্যিই খুব সুন্দর। গ্রামের আর কোনো বাচ্চা আমার সাথে খেলে না, কারণ আমরা গরিব, কিন্তু এখন আমি এই হরিণটার সাথে খেলব। এই বলে রতন হরিণটিকে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল এবং খেলতে শুরু করল। যে কেউ এটি দেখবে সে এতে মোহিন হবে। পরের দিন যখন রঘুবীর তার দোকানে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল, তখন গ্রামের জমিদার তার বাড়িতে এসে উপস্থিত হল। আপনি তো জমিদার, আমার বাড়িতে কি করতে এসেছেন? এর আগে তো আপনি কখনো আসেননি। আমার মতো গরিবের বাড়িতে আপনার কি কাজ? ঠিকই বলছো রঘুবীর, কিন্তু আসল কথাটা হলো, আজ আমি তোমার ছেলে অর্থাৎ রতনকে একটা হরিণ এর সাথে খেলতে দেখেছি। সেই হরিণটা বাহ, কি যে সুন্দর ছিল। আর তুমি তো জানোই আমার পশুদের খাঁচায় রাখার কত শখ, তাই আমি সেই হরিণটা কিনতে চাই। রাধা এই কথা শুনে সতর্ক বা সজাগ চমকে হল। সে কিছু বলতে যাচ্ছিল যে, আমি দুঃখিত, আমি আপনাকে ওই হরিণটি বিক্রি করতে পারব না। আরে ভাই, আমি তোমাকে এটির ভালো দাম দেব। আপনি আমাকে তার যত খুশি দাম দিন, মাফ করবেন। আমি সেই হরিণটিকে বিক্রি করব না। জমিদার রেগে সেখান থেকে চলে গেলেন। আপনি এটা কি করলেন? জমিদার, আমাদের এর ভালো দাম দিতে পারত, আমাদের অবস্থা কিছুটা ভালো হতে পারত। আমি এই হরিণটি বিক্রি করব না রাধা, কারণ এই হরিণটি আমাকে সাধু মহারাজ উপহার দিয়েছেন, আর উপহারের জিনিসপত্র কখনো বিক্রি করতে নেই। কয়েকটি দিন এভাবেই কেটে গেল। রঘুবীর এবং তার পরিবার হরিণটির সঙ্গে এতটাই যুক্ত হয়ে গিয়েছিল যে তাকে ছেড়ে দেওয়ার কথা মনেও আসত না। এরপর কয়েকদিন পরে একজন ব্যবসায়ী সেখানে এসে পৌঁছাল। আরে ভাই, আমার তোমার এই হরিণটি খুব পছন্দ হয়েছে। আমি তোমাকে এর দাম হিসাবে তুমি যা চেয়েছ তা দেব। হরিণটি আমাকে বিক্রি করে দাও। তুমি আমাকে যতই ধন দাও না কেন, আমি এটি বিক্রি করব না। তুমি একজন সাধারণ কামার, কিছুই বোঝো না। ব্যবসায়ীটি সেখান থেকে চলে গেল। রাধা রঘুবীরের ওপর রেগে গেল। যখন থেকে এই হরিণটি এসেছে তখন থেকে আমাদের খরচ আরও বেড়ে গেছে। প্রথমে জমিদারকে ফিরিয়ে দেওয়া হলো এবং এখন ব্যবসায়ীকেও না করে দেওয়া হলো। এটিকে বিক্রি করা হলো না কেন? রাধা, আমি জানি না কেন, কিন্তু এই হরিণটির প্রতি আমার এখন একটা বিশেষ টান জন্মেছে। আর তাছাড়া সাধু মহারাজও বলেছিলেন যে এটিকে নিজের মেয়ের মতো করে পালন করতে। এখন এটি আমার মেয়েরই মতো। আর কেউ কি কখনো নিজের মেয়েকে চাওয়া দামে বিক্রি করে? তুমি নিজেই একবার ভেবে দেখো না। রাধা এই কথা শুনে চুপ হয়ে গেল এবং সজল চোখে হাসতে লাগল। ধীরে ধীরে সেই হরিণটি তাদের পরিবারের অংশ হয়ে উঠল। অন্যদিকে কিশোরনগরের রাজমহলে বিষণ্ণতা বিরাজ করছিল। বিক্রম তার 20 বছর বয়সী কন্যা চন্দ্রলেখাকে দেখছিলেন, যে ছিল অচেতন অবস্থায়।
তার পাশে রাজগুরু উপস্থিত ছিলেন। রাজগুরু, আমার মেয়ে কি সুস্থ হয়ে উঠবে? আমি রাজ্যের বড় বড় কবিরাজদের দেখিয়েছি, কিন্তু কোনো কাজ হয়নি। মহারাজ, আপনার কন্যার এক বিচিত্র রোগ হয়েছে। এর প্রতিকার চিকিৎসা হলো শম্ভু, কিন্তু তা অত্যন্ত দুর্লভ। তাহলে তাড়াতাড়ি বলুন না গুরুজি, চিকিৎসা কি? মন দিয়ে শুনুন। একটি মায়াবী হরিণের অশ্রু এবং একজন দরিদ্র মানুষের অশ্রু যখন একসঙ্গে মিলিত হবে, তখন তারা একটি দিব্য পুষ্পে, স্বর্গীয় ফুলে পরিণত হবে। সেই ফুলটি রাজকুমারীর শরীরে স্পর্শ করাতে হবে, তবেই তিনি সুস্থ হয়ে উঠবেন। তাহলে বলুন সেই মায়াবী হরিণ কোথায় পাওয়া যাবে? আমি যে কোনো মূল্যে তাকে খুঁজে বের করব, আর গরিবদের নিয়ে চিন্তাই করবেন না। আমাদের রাজ্যে গরিবের কোনো অভাব নেই। আপনি পুরো কথাটা শোনেননি মহারাজ। যদি কোনো দরিদ্র মানুষকে জোর করে কাঁদানো হয়, তবে সেই চোখের জল বৃথা যাবে। তাদের দুজনকে নিজের থেকে, হৃদয় থেকে কাঁদতে হবে, তবেই সেই পুষ্প, ফুল প্রকট হবে। তাহলে কি তুমি কি জানো রাজগুরুর হরিণটি এখন কার কাছে আছে? হ্যাঁ মহারাজ, আমি সাধনার সময় এটি দেখেছি। সেই মায়াবী হরিণটি হরিয়াপুর গ্রামের এক কামারের কাছে আছে। রাজা বিক্রম তার মন্ত্রী জগন্নাথ এবং দুজন সৈন্যের সঙ্গে হরিয়াপুরের উদ্দেশ্যে রওনা হলেন। কিছুক্ষণের মধ্যেই তারা হরিয়াপুরে পৌঁছালেন। সেখানে গ্রামের মোড়ল, মুখিয়া দৌড়ে এলেন। আমাদের তো ভাগ্যই খুলে গেল, রাজা বিক্রম এসেছেন। তোমার কথা শোনার কোনো আগ্রহ আমার নেই। শুধু এইটুকু বলো যে এই গ্রামে কি এমন কোনো কামার আছে যার কাছে একটি হরিণ আছে? হ্যাঁ মহারাজ, রঘুবীর লোহার। পুরো গ্রাম জানে যে তার কাছে একটি হরিণ আছে, এবং সে ওই হরিণটি কাউকে দেয় না, কারণ সেটি অত্যন্ত সুন্দর। মুখিয়া রাজা বিক্রমকে নিয়ে রঘুবীরের বাড়ির দিকে রওনা হলেন। মন্ত্রী, দুই সিপাহী এবং স্বয়ং রাজাকে দেখে রঘুবীর চমকে উঠল। কেন, তোমার কাছে কি কোনো হরিণ আছে? আর সেটা কি মায়াবী? প্রণাম। হ্যাঁ মহারাজ, আমার কাছে একটি স্বর্ণমৃগ হিরণ্য আছে, কিন্তু আমি জানি না সেটি মায়াবী নাকি সাধারণ। আমার কাছে তো সেটি আমার সন্তানের মতো। তুমি ওই সোনা কোথায় পেলে? সাধু মহারাজ আমাকে এই হরিণটি উপহার দিয়েছিলেন। মহারাজ বুঝতে পেরেছেন। সেই সাধু তোমাকে একটি মায়াবী হরিণ দিয়েছে? চলো, আমি সেটি কিনতে চাই। ক্ষমা করবেন মহারাজ, আমি এটি বিক্রি করতে চাই না এবং বিক্রি করতে পারবও না। মহারাজ, এ এতটাই বোকা যে জমিদারও একে কেনার চেষ্টা করেছিলেন, কিন্তু ও বিক্রি করেনি। আমাদের গ্রামের সবচেয়ে বড় ব্যবসায়ী চড়া দাম দিতে এসেছিলেন, কিন্তু তবুও ও বিক্রি হলো না। আর এখন ও আপনাকেও মানা করে দিয়েছে। ওর সাহস তো দেখুন। শোনো কামার, আমার ওই হরিণটা খুব দরকার। আমি তোমাকে ওর জন্য চড়া দাম দেব, বুঝতে পারছো তো? মহারাজ, আমি দেব না, ক্ষমা করবেন। আমি তোমাকে অর্ধেক রাজকীয় সুখ দেব, শুধু আমাকে ওই হরিণটি দিয়ে দাও। না মহারাজ, আপনি যদি আমাকে পুরো রাজ্যও দিয়ে দেন, তবুও আমি তা আপনাকে দেব না। সৈন্যদল, এই কামারকে বন্দি করো এবং ওই হরিণটিকে ধরে প্রাসাদে নিয়ে এসো, চলো। সিপাহীরা রঘুবীর এবং হরিণ উভয়কেই ধরে মহারাজের সামনে পেশ করল। এখন নিজেকে বোকা মনে হচ্ছে তো? আমি তোমাকে অর্ধেক রাজ্য দিতে চেয়েছিলাম আর তুমি তা প্রত্যাখ্যান করলে। এখন আমি তোমাকে ওই হরিণটি একদমই দেব না। শেষবারের মতো দেখে নাও এটাকে, ওরে নির্বোধ কোথাকার। মহারাজ, আমি জানি যে আপনি যে সিদ্ধান্ত নেন তাতে অটল থাকেন। শুধু আপনার কাছে আমার একটি মিনতি আছে। আমি আমার এই হরিণটিকে একবার জড়িয়ে ধরতে চাই। আমি একে নিজের সন্তানের মতো ভালোবেসেছি। যা, তোর যখন ওকে এতই ভালোবাসা, তবে যা ওকে গিয়ে জড়িয়ে ধর। রঘুবীর দৌড়ে গিয়ে সেই হরিণটিকে জড়িয়ে ধরল। দুজনের চোখ থেকেই জল ঝরতে লাগল এবং সেই অশ্রুবিন্দু মাটিতে পড়ামাত্রই সেখানে একটি নীল ফুল ফুটে উঠল। মহারাজ, এই সেই ফুল যা আপনার কন্যাকে সুস্থ করে তুলতে পারে। রাজা বিক্রম দৌড়ে ফুল নিয়ে তার কন্যার ঘরে গেলেন। ফুলটি স্পর্শ করা মাত্রই রাজকন্যা জ্ঞান ফিরে পেলেন। রাজা বিক্রম অত্যন্ত খুশি হয়ে রাজদরবারে ফিরে এলেন। আমায় ক্ষমা করে দাও রঘুবীর, আমি নিজের মেয়ের ভালোবাসায় অন্ধ হয়ে তোমার সাথে অন্যায় করেছি। তোমার চোখের জল সত্যি ছিল, এখন আমি বুঝতে পারছি যে তুমি কতটা সত্যি বলছিলে। তখনই সেখানে সাধু মহারাজ প্রকট হলেন। মহারাজ, এই গরিব কামার ভাগ্যের হাতে মার খাওয়া এক অসহায় মানুষ। ওই হরিণটি আমিই তাকে উপহার দিয়েছিলাম এবং বলেছিলাম যে এটি তার ভাগ্য বদলে দেবে। আমি জানতাম যে আপনার কন্যার চিকিৎসা ওই মায়াবী হরিণ দিয়েই সম্ভব হবে, কিন্তু তা তখনই সম্ভব হতো যখন হরিণ পালনকারীর চোখ দিয়ে একজন প্রকৃত মানুষের অশ্রু নির্গত হয়। সাধু রঘুবীরকে দেখে বললেন, রঘুবীর,
তোমার কাজ শেষ হয়েছে এবং যেমনটা আমি বলেছিলাম এই হরিণটি তোমার ভাগ্য বদলে দেবে এখন সময় এসেছে। রঘুবীর, আমরা তোমাকে প্রচুর সোনা দিচ্ছি, তোমার কারণে আমাদের মেয়ে সুস্থ হয়ে উঠেছে, আমরা তোমার এই উপকার কখনো ভুলব না। মহারাজ, আপনার দয়া, কিন্তু দয়া করে আমাকে এটি দেবেন না। না না রঘুবীর, এটা হলো উপহার, আর উপহারকে কখনো ফিরিয়ে দিতে নেই। আজ থেকে তুমি আমার রাজপ্রাসাদে আমার উপদেষ্টা হয়ে থাকবে এবং আমার রাজকোষের রক্ষার ভার তোমার কাঁধেই থাকবে। তুমি একজন সৎ মানুষ, আর হ্যাঁ, তুমি যে গ্রামে থাকো আজ থেকে তুমি সেই গ্রামের জমিদার। ওই পুরো গ্রামটি এখন থেকে তোমার। রঘুবীর তার সমস্ত ধন সম্পদ নিয়ে বাড়ির পথে রওনা হল, যা ছিল তার কঠোর পরিশ্রম, সততা এবং সত্যবাদিতার এক অমূল্য পুরস্কার। এভাবেই একজন সাধারণ কামার নিজের পরিশ্রম এবং ভালোবাসার জোরে নিজের ভাগ্য বদলে দিতে সক্ষম হল। তার জীবন এখন আগের চেয়ে অনেক বেশি সুখী ও সফল ছিল এবং সে নিজের গ্রামের মানুষের কাছে এক অনন্য উদাহরণ হয়ে উঠল।